মামুন, তুই নাচাতে পারিস, আমি নাচের গান গাইতে পারি। ওহ! কাকলির দুধ চা, মধু। এই চোরের সাকরেদদের মদদ দিয়ে গেছে বিধায়ক। অজস্র প্রমাণ আমি দেব। হঠাৎগঞ্জের পারে যা, ইছামতির পারে যা, হিতাক তোরে মানাইছে না রে, এক্কেবারে মানাইছে না রে। হঠাৎগঞ্জের পারে যা, ইছামতির পারে যা, হিতাক তোরে মানাইছে না রে, এক্কেবারে মানাইছে না রে। আগামী দিনে কি আপনারা আরেকটা পেন কিনে রেখেছেন শওকত মোল্লাকে ধরাবার জন্য? না। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন। নির্বাচন এসে গেল। আমরা এই মুহূর্তে আজকে আমাদের মধ্যে যাকে পেয়েছি, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি, রাজ্যের সহসভাপতি এবং অশোকনগর কেন্দ্রে সদ্য ঘোষিত হওয়া আইএসএফের প্রার্থী। আমি প্রথমেই অভিনন্দন জানাবো তাপসবাবুকে আমাদের চ্যানেলে। বলছি, এই তো সম্প্রতি প্রার্থী তালিকা ঘোষিত হলো, আপনি প্রার্থী, কি অনুভূতি? দেখেন, অনুভূতির কিছু নেই। আমরা ২১ সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠন হওয়ার পর থেকেই পার্টিটা তৈরি করছি। পার্টিটা একটা নিও লেফট ডেমোক্রেটিক পার্টি হিসেবে আত্মপ্রকাশ করবার জন্য আমাদের লড়াই। সমাজ পরিবর্তনের দিশাকে সামনে রেখে লড়াই। ক্ষমতা দখলের লড়াইতে আমরা নেই। ক্ষমতা দখলের যদি মানুষ সাথ দেয়, তাহলে কি পরিবর্তন আনতে যাব আমরা, সেটা আপনারা নিশ্চয়ই আমাদের চেয়ারম্যানের বক্তব্যের মধ্যে দিয়ে শোনেন, সবসময় শুনে থাকেন। অনুভূতির কিছু দেখুন, আমি লড়াইয়ের ময়দানে আছি পুরোপুরি। কারণ আমাদের অশোকনগরের যে কৃষ্টি কালচার, মানে এই অশোকনগর একসময় ছিলেন ননিকরের অশোকনগর, সাধন সেনের অশোকনগর, কেশব ভট্টাচার্যের অশোকনগর। দীর্ঘ ৫ বছর ধরে এই অশোকনগরকে সেই জায়গা থেকে একেবারে, মানে কি বলবো, একটা অপসংস্কৃতি, বেলেল্লার সংস্কৃতির আঁকড়া বানিয়ে ফেলেছেন তৃণমূল কংগ্রেস। এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে মদদ দিয়ে চলেছে, যেমন রাজ্যের সরকার, তেমনি এখানকার যিনি বিধায়ক, তিনিও সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির একদম সাকরেদ। স্বাভাবিক কারণেই তার বিরুদ্ধে অশোকনগরে রাখতে বদ্ধপরিকর আমি। অশোকনগরের কৃষ্টি কালচার, যেহেতু আমি এখানকার ভূমিপত্র, জন্ম লগ্ন থেকেই ১৫-১৬ বছর বয়স থেকে আমি ছাত্র রাজনীতি করি, এসএফআই করতাম। তারপরে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত থেকেছি। এখানে দলিত আদিবাসীদের, পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের সংগ্রামে থেকেছি। স্বাভাবিক কারণেই অশোকনগরটাকে চিনি, জানি। অশোকনগরের মানুষের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমার। মানুষের উপর ভরসা রাখি আমরা। এবং এবার অশোকনগরের মানুষ প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে এবং বেলেল্লার সংস্কৃতি যে জায়গায় নিয়ে গেছে অশোকনগরটাকে, এবং কোনো উন্নয়ন না করে, সেই জায়গাটায় মানুষ কিন্তু এবার ঘুরে দাঁড়াচ্ছে। এটুকু আত্মবিশ্বাস। আপনি বলতে গিয়ে দুটো কথা বললেন, যে একটা সময় আপনি এসএফআই করতেন এবং এই কেন্দ্রে বিগত দিনে যার নাম সকলেই জানে, আপনিও বললেন, ননিকর। এবারে এই অশোকনগরে এই ননিকরের পার্টি, আপনার যে পুরনো ছাত্র সংগঠন, তার যে মূল পার্টি, তাকে কতটা আপনি পাশে পাবেন বলে মনে করেন? দেখুন, বিষয়টা হচ্ছে, আমার পূর্ণ আস্থা আছে সিপিএম পার্টি আমাদের পাশে থাকবে। শুধু সিপিআইএম নয়, সিপিআইএমের লিবারেশন, সিপিআই, বামপন্থী মানুষ তারা আমাকে চেনে। আমি একজন আগাগোড়া বামপন্থী আন্দোলনের সৈনিক, বামপন্থী যোদ্ধা। স্বাভাবিক কারণেই বাম আন্দোলনের সাথে চিরকাল এখানে নিজেকে সঁপে দিয়েছি। এবং এখানকার যখন আইএসএফ এখানে প্রার্থী হয়নি, তখনও আমি এখানে বামপন্থীদের হয়েই সামনের সারিতে থেকে লড়াই করেছি। স্বাভাবিক কারণেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর বামফ্রন্টের যদি জোট হয়, তাহলে এখানকার সাহায্য পাবো না, এটাই বলতেই পারি না। অবশ্যই হবে। কারণ হচ্ছে, অলরেডি দেখুন, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে বামফ্রন্টের যে বোঝাপড়া হয়েছে, তাদের ২-১টা সিট নিয়ে হয়তো গোলমাল হয়েছে, তার মধ্যে অশোকনগরটা নেই। স্বাভাবিক কারণেই তাদের সাহায্য আমরা পাবো। না, অশোকনগরটা নেই, কিন্তু এখন যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটা বামপন্থীদের একাংশ বলছে যে আপনার সিটটা ঠিক আছে, আপনার সিটটা নেগোসিয়েশনের মধ্যে দিয়েই হয়েছে, কিন্তু এরকম ৪টে সিট, মানে বামফ্রন্টের শরিকরা রয়েছে, সেখানে আপনাদের প্রার্থী ঘোষিত হয়েছে। তাতে কি কিছুটা ভুল বোঝাবুঝি থেকে গেল না? দেখুন, এটা কাটানোর জন্য আমাদের পার্টির চেয়ারম্যানকে আমরা দায়িত্ব দিয়েছি। তিনি কথা বলছেন। এখনও তো নমিনেশন ফাইল হয়নি। আশা করি, মানে আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে একটা বৃহত্তর জোটের যে ডাক আমাদের চেয়ারম্যান দিয়েছিল প্রায় ৭-৮ মাস আগে, আলোচনাও চলেছে বামফ্রন্টের সাথে। আমার ধারণা এটা ২-১ দিনের মধ্যে মিটে যাবে, সমস্যাটা খুব একটা দাঁড়াবে না।
কিন্তু মিটে মিটে গেলেই তো হ্যাঁ, ভালো। মিটে যাবে এবং এটাও আপনাকে বলি যে আমরা একত্রিতভাবে লড়াই করব তৃণমূল আর বিজেপিকে সরানোর জন্য। এটাই আমরা বদ্ধপরিকর। সেটা আপনার বক্তব্যতেও মাঝে মাঝে আমরা শুনেছি, আপনাদের চেয়ারম্যান যিনি তিনিও বলেন। এখন যেটা আপনার কাছে আমার পরের প্রশ্ন, যে ধরুন আজকে যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমি বলছি পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে, আহ, তো সেখানে দুটো শক্তি এবং কর্পোরেট মিডিয়া, গদি মিডিয়া, চটি মিডিয়া যাই বলেন, তারা বাইনারি পলিটিক্সটাকে আরও বেশি করে প্রতিভাত করছে, অর্থাৎ আইদার তৃণমূল অর বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে এই উদ্বাস্তু অধ্যুষিত অশোকনগর, যেটা এখন অনেক উন্নত হয়েছে, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি এখানকার একজন প্রার্থী হয়ে এই বাইনারিটাকে কতটা কাটিয়ে নিতে পারবেন বলে মনে করেন? দেখুন, একটা কথা আপনাকে বলি যে এটা তো ঘটনা যে ইকোনমি গাইডেড বাই দ্য পলিটিক্স, পলিটিক্স গাইডেড বাই দ্য ইকোনমি। আর উভয় সম্পৃক্ত এবং আমাদের ভারতবর্ষের অর্থনীতি তথা রাজ্যের অর্থনীতি নিয়ন্ত্রণ করে কর্পোরেটরা এবং একেবারেই মানে গ্লোবাল কালচার, গ্লোবাল ইকোনমি আমদানির পর থেকেই কর্পোরেটরা পুরোটাই রাজনীতিকে কন্ট্রোল করছে এবং যার ফলে তারাই কর্পোরেটদের স্বার্থে তারা এটাকে করছে। যেমন এসআর, এই এসআরটা তো কর্পোরেটদের স্বার্থ চরিতার্থ করার জন্য। কারণ এরপরে এখন এখানে ভাবছে যে এসআর এর মধ্যে দিয়ে যেটা আমরা দাবি করেছি যে আগে ভোট আর পরে ভোট, এ দাবিতে আমরা এখনও অনড় এবং আমার কাছে এক্ষুনি সকাল থেকে লোক আসছে যে ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্টে জেনুইন অনেক ভোটারদের নাম বাদ গেছে। এবার দেখুন কীরকম হলো যে এই সাপ্লিমেন্টারি লিস্টে যাদের বাদ গেছেন এখন সেই ট্রাইব্যুনালে চলে যেতে হলো। তো এই যে জটিলতাটা তৈরি করলেন তো মমতা ব্যানার্জি, উনি সুপ্রিম কোর্টে গিয়ে জুডিশিয়ালি ইন্টারভেনশন ছিলেন, যার ফলে সবই জুডিশিয়ালি হয়ে গেল। তাহলে বিরাট একটা লেন্দি প্রসেস। ধরুন আমি ধরুন আমার নাম এই সাপ্লিমেন্টারি লিস্টে বাদ গেছে, এবার আমি ভোটে দাঁড়াবো, তাহলে আমি তো ভোটে দাঁড়ানোর জন্য আমার তো রাইট, এটা ফান্ডামেন্টাল রাইট এবং সেই রাইটটা যদি খর্বিত হয় আমি সুপ্রিম কোর্টে যাব। তাহলে আলটিমেটলি প্রসেসটা কিন্তু নির্বাচনটা কোথায় গিয়ে দাঁড়াবে এটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের তাহলে মুখে দাঁড়িয়ে। নির্বাচন কি সঠিক সময় হবে বলে মনে করেন? দেখুন এটা আমি প্রশ্ন চিহ্ন রাখলাম। একটা প্রশ্ন চিহ্ন আপনার মিডিয়ার মাধ্যমে রাখলাম। আর দ্বিতীয় যেটা আপনাকে বলি, এই বাইনারি পলিটিক্সটা তো আসলে নাগপুর থেকে কন্ট্রোল করছে। এটা যদি আমরা বারবার বলার চেষ্টা করছি, আপনি খেয়াল করবেন যে গতবার যখন মোদি এসছিলেন, মাননীয় আমাদের মুখ্য প্রধানমন্ত্রী মোদি সাহেব এবং অমিত শাহ এসছিলেন, তারপরে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হুঙ্কার আমরা শুনেছি। আচ্ছা এইবার ব্রিগেডে যে সভাটা হলো 14 তারিখে, তারপরে মোদি অমিত শাহর বক্তব্যের পরে আপনি দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কমেন্টস? না, ঠিকই বলেছেন। খেয়াল করবেন এবং তার পরের দিনই কিন্তু উনি ডিএ ঘোষণা করলেন। দিয়ে দেবো। যদিও দেবেন কিনা সন্দেহ আছে। মানে ডিএ ঘোষণা করলেন। দেখুন ডিএটা ঘোষণা করে কি মানে মানে বাইনারিটা কোন জায়গায়? যে নাগপুর কন্ট্রোল বাই দ্য নাগপুর এবং উনি বারবার যখন প্রার্থী তালিকা ঘোষণা করছেন তখন উনি বলছেন পুরনো আরএসএসরা ভালো। আমি তাদের সাথে আছি। নতুন আরএসএসরা খারাপ। আরএসএস আর পুরনো হতে হয় নাকি? আরএসএস তো সেই আরএসএস যারা 1931 দ্য হিন্দি পেট্রিয়ট পত্রিকায় লিখছেন আরএসএসের তখনকার হেডগেয়ার গোলালকার তারা লিখছেন, মুচলেখা দিচ্ছেন যে, "হে ভারতীয় জনগণ, হিন্দুর ভাইয়েরা, তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করো না। ব্রিটিশরা আমাদের প্রধান শত্রু নয়। আমাদের প্রধান শত্রু বাম আর ইসলাম।" আমি যেকোনো মুহূর্তে প্যাট্রিয়ট পত্রিকাটা আপনাকে খুলে দেখিয়ে দিতে পারি। সংরক্ষণ জারি। আমরা রাজনীতি করতে এসেছি পড়াশোনা করে দেশ সেবা করতে। কারণ আপনি জানেন হয়তো আপনি যখন এসছেন আমি ব্যাংকে চাকরি করতাম। হুম। ব্যাংকের মোটা টাকার চাকরি ছেড়ে দিয়ে মানুষের সেবায় নেমেছি এবং আমি যে চাকরি করেছি সব টাকাই মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছি এখনো পর্যন্ত। যেহেতু আমি একটা বাম চিন্তা ভাবনার মানুষ, স্বাভাবিক আমি সঞ্চয়ের বিরুদ্ধে কমপ্লিটলি। মানে আগে নিজেকে পাল্টাও পরে দুনিয়া পাল্টাও, এই স্বপ্নটাই দেখেছি এবং সুতরাং আমাদের কাছে নতুন করে পাওয়ার কিছু নেই, দেওয়ার আছে। স্বাভাবিক কারণে এই বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন এখানে দাঁড়িয়ে 1964 যারা এই সাম্প্রদায়িক দাঙ্গাকে রুখে দেওয়ার জন্য মাঠে নেমেছিলেন, আমি যাদের নাম বললাম তার সাথে আমার পিতামহ লালমোহন ব্যানার্জি তারও একটা ভূমিকা ছিল। তো আমরা সেই পরিবার থেকে উঠে এসেছি। এখানে ওই বাইনারি পলিটিক্স অশোকনগরে শিক্ষিত মানুষ, অধিকাংশ শিক্ষিত মানুষ খুব একটা দাগ কাটবে না। আচ্ছা, তাপসদা, আপনাকে আর দুটো প্রশ্ন করব। বলুন না। কারণ হচ্ছে আপনি ব্যস্ত মানুষ, প্রচারে বেরোবেন, আপনার জন্য অপেক্ষমান অনেক কর্মী আমি দেখছি। যাই হোক, আমি যেটা আপনাকে প্রথম প্রশ্ন, তার মধ্যে শেষ দুটো প্রশ্নের মধ্যে, যে অশোকনগরে তাপস ব্যানার্জির একটা পরিচিতি আছে। প্রথমত হচ্ছে রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে। পাশাপাশি আরেকটা পরিচয় কিন্তু আছে, সেটা হলো যে তাপস ব্যানার্জি একজন সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক। তো এখন আপনি অশোকনগরে, যা আমরা মানুষের কাছ থেকে শুনছি, এইবারে কিন্তু অশোকনগর আপনার।
তো যদি আপনি নির্বাচিত হন তাহলে অশোকনগরের জন্য আপনি কি ভাবছেন, কি মানে সমস্যা কোন কোনগুলো মেটাবেন বলে মনে করছেন? দেখুন, সবচাইতে ট্র্যাজেডি, যেহেতু আমি একদম প্রত্যন্ত প্রান্তিক মানুষদের নিয়ে আমার জীবন চর্চা এবং তাদের লড়াইয়ের মধ্যে আমি থেকেছি। অশোকনগরে এই মুহূর্তে ধরুন ভোটার যদি 2,65,000 ভোটার ছিল, এবার এডুকেশনে কতটুকু বাদ যাবে আমি জানি না। তার মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি গ্রাম বাংলার 30 থেকে 40,000 পরিযায়ী শ্রমিক বাইরে আছে। আমার ১ম কাজ হবে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে এসে কাজ দেওয়া। এটা হচ্ছে ১ম কাজ। ২, অশোকনগর একটা সময় কুটির শিল্পের জায়গা ছিল। এক হচ্ছে ওই সোনার কাস্কেট তৈরি করা। সেই কাস্কেট এখনো চলছে। সেটাও প্রায় মানে কি বলবো, রুগ্ন শিল্প। আরেকটা হচ্ছে তাঁত শিল্প। আপনি জানেন না এখানে আপনার হয়তো মনে আছে স্পিনিং মিল, হ্যাঁ, একদম। আড়াইসি দীর্ঘদিন আমি অবাক হয়ে যাচ্ছি বন্ধ হয়ে রয়েছে, কারো ভাবনা চিন্তা নেই। এই তাঁত শিল্পে কত মানুষ কাজ করত। এটাকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, কিভাবে এটাকে বাঁচানো যায় তার চেষ্টা থাকবে। আর এখানে একটা ওএনজিসি তেল উত্তোলনের জায়গা হয়েছে, যেটা সংস্থানের একটা বিশাল জায়গা হবে। সেই জায়গাটাকে নিয়ে লড়াই সংগ্রাম কিভাবে বিধানসভায় করতে হয় সেটা আমি জানি। এবং আমি যেহেতু ওই অঞ্চলে মানে আজ প্রায় 40টা বছর কাটিয়েছি, যে অঞ্চল জুড়ে ওএনজিসিটা হচ্ছে, সেখানে প্রতিটি মানুষের ঘরে আমার খাবারের জায়গা। যেকোনো মুহূর্তে আমি গিয়ে সেখানে বসতে পারি, থাকতে পারি, খেতে পারি। তাহলে এই মানুষদের যে আমি চিনি, স্বাভাবিক কারণেই দেখুন আমার ১ম লক্ষ্য থাকবে অশোকনগর দেখেন, ডেভেলপমেন্ট মানে তো কর্মসংস্থান, ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট, কালচারালি ডেভেলপমেন্ট। এবং এখানে যে কালচারের আমদানি হয়েছে, ধরুন একটা বিধায়ককে আমি দেখছি, উনি তো দুটো কাজ ভালো করেছেন। এখানে প্রত্যেক বছর একটা করে উৎসব করেছেন। আর এই উৎসবে উনি মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে মহিলাদের কটূক্তি করেছে। বলুন তো, একটা বিধায়ক মঞ্চে উঠে যদি কটূক্তি করে এইভাবে যে, "মামুন, তুই নাচাতে পারিস, আমি নাচের গান গাইতে পারি। ওহ! কাকলির দুধ চা, মধু।" আদিবাসীদের গায়ের রং একটু চাপা হয়। মানে আমি সারা জীবন আদিবাসীদের জন্য দিয়ে গেলাম। আমি কত ফর্সা আদিবাসী দেখিয়ে দেবো। উনি একটা মানুষের মানে রং নিয়ে বিরক্ত করেছেন এবং ফ্লাইং কিস দিচ্ছে। এটা কি? এটা অসমের কালচার নয়। এটা আমি কোনো এমএলএকে দেখিনি একটা মানে হাজার, হাজার মানুষের সামনে এমএলএর মঞ্চে দাঁড়িয়ে, পাশাপাশি উনি হচ্ছেন আবার জেলা জেলা পরিষদের পরিষদের সভাধিপতি। সভাধিপতি এবং মদ্যপ অবস্থায় মঞ্চে উঠেছেন। এই চোরের সাকরেদদের মদদ দিয়ে গেছে বিধায়ক। অজস্র প্রমাণ আমি দেব। হঠাৎগঞ্জের পারে যা, ইছামতির পারে যা, হিতাক তোরে মানাইছে না রে, এক্কেবারে মানাইছে না রে। হঠাৎগঞ্জের পারে যা, ইছামতির পারে যা, হিতাক তোরে মানাইছে না রে, এক্কেবারে মানাইছে না রে। এই বলছে ১০ নগরের মানুষ। আমার প্রশ্নটা হচ্ছে যে এই আরাবুলের বিরুদ্ধেই তো নানান অভিযোগ এবং সেই জগছড়া আরাবুল বলে পরিচিত। তো এই ধরনের আপনারা যে প্রার্থী সিলেকশন করেছেন, তাতে এটা কি দলের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হবে না? এবার আপনাকে একটা কথা বলি, আমরা প্রথম থেকে একটা আওয়াজ আমাদের চেয়ারম্যান এবং পার্টি বলছি, মমতা ব্যানার্জি ধর্মীয়ভাবে সংখ্যালঘু সমাজকে ব্যবহার করে তাদেরকে সমাজবিরোধী হিসাবে তৈরি করেছে। একদম সমাজবিরোধী তৈরি করেছে। যে সুযোগটা কিন্তু বিজেপি হাতে তুলে দিয়েছেন উনি। দেখবেন বিজেপি বারবার যে লিস্টটা হাজির করে, গুন্ডা, খুনি সব মুসলিমদের নামগুলো বলে। এবং এবারও নির্বাচন ঘোষণা হওয়ার পরেও দেখুন ঠিক বোম্বেতে ভাঙড়ে মারা গেল ২ জন, ১ জন দেগঙ্গায়। ৩ জনই কিন্তু মুসলিম সমাজের। তাহলে মমতা ব্যানার্জি এই মুসলিম সমাজকে ব্যবহার করে শুধু সমাজ বিরোধী তৈরি করেছেন। আইএসএফ এর চেয়ারম্যান দেখবেন বারবার বলেছে ভাঙড়ে গিয়ে, "বোম নয় পেন ধরাবো আমি।" তাহলে এই বোম নয় পেন ধরাবো, এর যে রিয়ালাইজেশন থেকে যারা দেখেছে সত্যিকারের আইএসএফ তো একটা অন্য কথা বলছে, অন্য বার্তা দিচ্ছে। তাহলে তারা যদি রেকটিফাই হওয়ার জন্য আইএসএফ এর সাথে সাথ দিয়ে লড়াই করে ২-১ জনকে কি আমরা নেব না? এবার আপনি আরাবুল আমাদের পথে জয়েন করার পরে, তারপরে তার অ্যাক্টিভিটিসটা দেখবেন। তার অ্যাক্টিভিটিসটা দেখবেন। যদি দেখেন যে তার অ্যাক্টিভিটিস পুরনো জায়গাতেই রয়েছে, পরিবর্তন কিছু হয়নি, তখন দেখবেন আইএসএফ ঠিক ব্যবস্থা নিয়ে নেবে। তাহলে এইটুকু আগামী বলব। দিনে কি আপনারা আরেকটা পেন কিনে রেখেছেন শওকত মোল্লাকে ধরাবার জন্য? না, উনি চুর। উনি মানে চুরি, দুর্নীতি থেকে কোনো কিছু হবে না। আর দল বদলু। আরাবুল কিন্তু দল বদলু নয়। দেখবেন ডেডিকেটেড কর্মী কিন্তু আরাবুল। আমি আপনাকে বলি। মমতা ব্যানার্জির মানে অন্ধকারের সঙ্গী ছিলেন। সমস্ত জায়গায় মমতা ব্যানার্জি ওকে ব্যবহার করেছে। কোনোদিন দল পাল্টাননি এবং বাম আমলে উনি কিন্তু জেলে যাননি। যত জেল খেটেছেন কিন্তু তৃণমূল আমলে এবং একটাও চুরির দায় না। খুন খারাপি এইসব দায়।